নির্বাচনের আগে কতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল। এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যখন ডাকসু নির্বাচন হলো তখন শুনলাম এটা জাকসুতে প্রভাব রাখবে না। জাকসুর হওয়ার পর শুনলাম এটা চাকসুতে প্রভাব রাখবে না। চাকসুর পর শুনলাম রাকসুতে প্রভাব রাখবে না। এখন শুনছি যে ছাত্র সংসদ নির্বাচন আসলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব রাখবে না। আসলে কি কোনো প্রভাব রাখবে না নাকি রাখবে? আপনার স্টুডেন্ট পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্সের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে এখানে আমি যেটা বিশ্বাস করি, আর এই চাকসু ইলেকশনের মধ্যে আমরাও যেহেতু চিটাগংয়ের মানুষ আমরাও খুব কাছে থেকে দেখেছি, অর্গানাইজড পলিটিক্স এই স্টুডেন্ট লেভেলের মধ্যে শিবির অনেক দূর এগিয়েছিল। আর আমার মনে হয় যে তাদের সিস্টেমটাও খুব সুন্দরভাবে তারা গুছিয়েছিল, যে তাদের হায়ারার্কিটা আগে থেকে মেনটেন করা হয়েছিল। ছাত্র দলের যে দুর্বলতা প্রমাণ হলো ওটা হচ্ছে গিয়ে যে এত বড় একটা দল, আর যেখানে সবাই অনেক বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল, অনেকজন জেল খেটে এসেছে, অনেকজন হয়তো মামলার শিকার ছিল, তারা এখন যে যেভাবে করে পারে নিজের পজিশনিংটা আগানোর জন্যে খুব জোরে সোরে কাজ করছিল। আমার মনে হয় যে এই সিস্টেমটা, এই আমাদের দুর্বলতাটা, কিন্তু আমরা তো শুনলাম ছাত্র শিবিরের একজন নেতা, তিনি এখন তিনি প্রফেসর বাইরে পড়াচ্ছেন না, মির্জা গালিব, তিনি বলেছেন শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে। না, আমার মনে হয় শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে ওটা ঠিক না। এখানে আমি শিবিরের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে শিবির একটা, আবার বলছি, এক্সট্রিমলি অর্গানাইজড একটা ফোর্স। যেই জিনিসটা আমরা এক্সপোজ করেছি যে আমাদের উইকনেস হচ্ছে কি যে ছাত্রদল অর্গানাইজ ছিল না। অ্যাটলিস্ট আমি বলবো যে ইউনিভার্সিটির ভিতরে তারা অর্গানাইজ ছিল না। আমরা আসলে সত্যি কথা বলতে এত বছর ধরে ফিল্ড লেভেলের মধ্যে আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম যে আমরা উইদিন ক্যাম্পাস কীভাবে করে রাজনীতি করতে হবে ওটা হয়তো ভুলেই গেছিল। হঠাৎ করে এই উইদিন দ্য ওয়ান লাস্ট ইয়ার, এক বছর ধরে আমরা আবার নতুন করে চেষ্টা করলাম যে আচ্ছা ক্যাম্পাসের মধ্যে কীভাবে করে রাজনীতি করতে হয়। এই এক্সপিরিয়েন্সটাই ছিল না আমাদের। ছেলেপেলেরা যারা ইলেকশন করেছে তাদের ওই এক্সপিরিয়েন্সই ছিল না গত 16 বছরের। তারা এখন ফার্স্ট টাইম মানে ফ্রেশ হিসাবে এসেছে। আশা করছি যে সামনের বছর রেজাল্টটা একটু ভিন্ন হবে, আর যদি ভিন্ন না হয় তাহলে আমার মনে হয় যে বারবার করেই আমাদের প্রতিটা লসের থেকে ওই এক্সপিরিয়েন্স এবং শিক্ষা নিয়ে আগাতে হবে। না, আমি কংগ্রাচুলেট করি শিবিরের ছেলেদেরকে, যারা এত সুন্দরভাবে এত অর্গানাইজভাবে ইলেকশন তারা ক্যাম্পেইন করতে পেরেছে এবং এক্সট্রিমলি গুড রেজাল্ট নিয়ে তারা বের হয়ে আসতে পেরেছে। আমার মনে হয় যে আমাদের তাদের থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার আছে। আর বিকজ পলিটিক্স ইজ অ্যাবাউট লার্নিং। আমাদের এখন প্রতিটা মানুষ পছন্দ করি আর না করি, আমাদের এদের সকলের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওকে, আমি একটু ব্যারিস্টার আরমানের মন্তব্য শুনি যে ভাইয়ের দল বলে আমার মনে হয় যে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাবো, রাইট? সো এটা শুনলাম এখানে, যেটা আমাদের হুম্মাম বললেন যে অর্গানাইজড না থাকার কারণে, এবং অনেকেই আসলে নতুনভাবে এসেছে, তাদের নতুন করে পরিচয় হওয়ার, প্রার্থী হিসেবে যেরকম যোগাযোগ করা সেটার জন্য খুব সীমিত সময় ছিল। এটাই কি আসলে কারণ বলে মনে হয় নাকি অন্য কোনো কারণ আছে? আমি মনে করি যে এখানে একটি রাজনৈতিক পরিবর্তনের একটি ধাঁচ আমরা দেখি। যে আগে একটা সময় ছিল যে দলকে ভোট দিত অথবা ব্যক্তিকে ভোট দিত। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি শুধু দল ব্যক্তি নয়, তারা কি করতে চায়, তাদের পরিকল্পনাটা কী, তাদের ভিশনটা কী। এই স্টুডেন্ট ইলেকশনে অন্তত তারা, আমরা দেখতে পেলাম যে তারা যারা পরিকল্পনা দেখাতে পেরেছে যে আমরা এটা করব, সুনির্দিষ্টভাবে বলতে পেরেছে এটা আমাদের চিন্তা, এটা আমাদের ভিশন, তাদেরকে বাছাই করেছে। তারা দলকে বাছাই করেনি, তারা ব্যক্তিকে বাছাই করেনি, তারা ফিউচারকে, ভবিষ্যৎকে বাছাই করেছে। এটা আমাদের যারা মূলধারা রাজনীতি আছে আমাদের জন্য শিক্ষণীয়, যে ট্যাগিং এবং ব্লেমিংয়ের রাজনীতি বাদ দিয়ে, দলীয় লেসপেন্সারি বাদ দিয়ে আমাদের ফিউচার নিয়ে চিন্তা করা উচিত। ভিশনকে জনগণকে বোঝানো উচিত যে আমাদের কি ভিশন, আমরা কি করতে চাই, কিভাবে করতে চাই। সকল জরিপে দেখাচ্ছে একটি বিরাট অংশ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। তারা দল দেখবে না, তারা ব্যক্তি দেখবে না, তারা দেখবে এরা কী করতে চায়। সুতরাং আমাদের যারা প্রধান রাজনীতি দল আছে তাদের এখন সকল চিন্তাভাবনা এই দিকে ফোকাস করা উচিত যে দেশের ভবিষ্যতে তার কী চিন্তা,
এখানে আমি আমার দলের কিন্তু এখানে তো আমার মনে হয় গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে প্রশ্ন করার, যে রাজনৈতিক দলগুলোকে আমার জিজ্ঞেস করতে হবে তারা আসলে কি করতে চায়। কিন্তু আমরা তো সাংবাদিক হিসেবে বিপদের মধ্যে আছি, আমরা প্রশ্ন করলে কি বলবো, আমাদেরকে অনেক ভুল বোঝা হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনি বললেন যে ট্যাগিংয়ের রাজনীতি আমরা দেখতে চাই না, কিন্তু দেখছি আনফর্চুনেটলি, রাইট? তো একটু সংক্ষেপে আপনার কাছে শুনি যে বের হয়ে আসবো কি করে এখান থেকে, এবং রাজনৈতিক দলের যারা নেতা আছেন তাদের যে ভূমিকা, তারা যে কর্মী সমর্থকদের যে মেসেজটা দেবেন সেটাও কিন্তু মিসিং। একটা সহিষ্ণু একটা পরিবেশ যে দেখবো সেটাও কিন্তু আমরা খুব একটা দেখছি না, বিশেষ করে অনলাইনে। আমি প্রথমত হচ্ছে আমি কিন্তু আশার আলো দেখি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিজে একটি রিসেন্টলি একটি ইন্টারভিউ দিলেন। আমি পুরোটি ইন্টারভিউ প্রত্যেকটি সেকেন্ড পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছি। সাংবাদিকরা বারবার তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন করছিল, বিশেষ করে আমার দল নিয়ে অনেকবার প্রশ্ন করেছে তার কাছ থেকে একটি নেগেটিভ মন্তব্য আদায় করার জন্য। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত যে তারেক রহমান সাহেব একটিও নেগেটিভ মন্তব্য করেননি। আমি বলবো তাদের নেতাকর্মী যারা টক শোতে আরেকটি দলের বদনামকে বানান, এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। উনি যেখানে ডাইরেক্টলি কোনো কথা বলেন নেই, আপনারা কেন সময় নষ্ট করছেন? এয়ার টাইম খুব মূল্যবান জিনিস, মানুষের অ্যাটেনশন মূল্যবান জিনিস। ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, দেশের অর্থনীতির পরিকল্পনা নিয়ে কথা বলেন, রাজনৈতিক সংস্কার নিয়ে কথা বলেন, পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন, কীভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারি, কীভাবে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, কীভাবে একটি ব্যবসায়িক পরিবেশ আমরা ফেরত আনতে পারি যাতে বিদেশি বিনিয়োগকারী রাস্তা ফেরত পাবে, এবং আমাদের এই নতুন প্রজন্মকে কীভাবে বাংলাদেশ নিয়ে গর্ব করতে শেখাতে পারি, এসব নিয়ে আমরা কথা বলব। যদি আমরা বলতে পারি, যেটা আমি দেখেছি তারেক যে চেষ্টা করেছেন সর্বোচ্চ, উনি সুযোগ থাকা সত্ত্বেও একবারও কোনো রাজনৈতিক দল ব্যাপারে কোনো সরাসরি নেগেটিভ মন্তব্য করেন নাই, এটা একটা অনুকরণীয় বিষয়। এবং আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব যখনই কথা বলেন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ যখন কথা বলেন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আমি আশা করি এবং মন থেকে অন্তর থেকে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল ভবিষ্যৎ পরিকল্পনা ভিশন নিয়ে কথা বলবে, একে একে ব্লেম করে।